নমস্কার দর্শক, দেখতে পাচ্ছেন যে একদিকে আমাদের ইন্ডিয়ান সংস্কৃতি আর ভারতবর্ষে এমন একটি জায়গা যেখান থেকে আপনি ইন্ডিয়ান এবং গ্রিক সংস্কৃতি একই সঙ্গে দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের গ্রিক সংস্কৃতির একটি অংশ। এটি হচ্ছে একটি উপাসনা গৃহ। যেই সময় ভারতের সেই সময় এই সংস্কৃতিতে এটি একটা বিশাল প্রভাব বিস্তার করে, যে একই সাথে আমাদের ভারতে হিন্দু এবং গ্রিক সংস্কৃতি দুটোই একই সঙ্গে দেখা যায়। যাই হোক, ভারতীয় সংস্কৃতিতে আপনাদের এই যে দ্বারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পূর্ব প্রান্তের দ্বার, মানে প্রথম দ্বার এবং অগ্রদ্বার এবং পৃষ্ঠদ্বার। এই পৃষ্ঠদ্বারে হচ্ছে কী আছে, বুদ্ধ দ্বারা উপরে দেখতে পাচ্ছেন যে বুদ্ধ কীভাবে জন্ম নিয়েছে। উপরের দ্বারে দেখতে পাচ্ছেন যে বুদ্ধর জন্ম সম্বন্ধে বহু কিছু দেওয়া আছে। আর 2 নম্বর দ্বারে দেখতে পাচ্ছেন যে এই যে সাঁচি স্তূপটি কীভাবে নির্মিত হয়েছিল, এটি বোধিবৃক্ষের নিচে, তা এখানে ভালোভাবে পর্যালোচনা করা রয়েছে। আর 3 নম্বর স্তম্ভে আপনি দেখতে পাচ্ছেন যে যেসব মানে অনুবিধান করার যেসব জিনিসগুলো, মানে আপনাদের ধরেন যে মিউজিশিয়ানস, ওই যে মুখ দিয়ে দেখতে পাচ্ছেন যে লম্বা মতো একটা দ্বন্দ্ব বেরিয়েছে, এই যে হচ্ছে বাঁশি, এই যে এটি সেটা বোঝাতে চাইছে যে সেখানে বিনোদন, সেই সময় বিনোদন কীভাবে হতো। আর এই যে অশোক স্তম্ভের যে মেন অংশটা, সেটা হচ্ছে এই যে 4টি সিংহের আদলে তৈরি রূপ, এই যে এইটি হচ্ছে মেন অংশ অশোক স্তূপের। অশোক স্তম্ভের এইটি হচ্ছে মেন অংশ, যেটা হচ্ছে এই যে 4টি সিংহে মানে পৃষ্ঠ, 4টি সিংহ সামনে তাদের পৃষ্ঠ দিয়ে 4জনকে দাঁড়িয়ে আছে। এটি ভারতবর্ষের ইতিহাসের একটি বিশেষ অংশ, যা এখানে সাঁচি স্তূপে বর্ণিত রয়েছে। আর আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট মন্দির, গুরুগৃহ, যেটাকে বলে হচ্ছে এই যে সাউথ গেটের ইন্ডেক্স অফ ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড সম্বন্ধে পুরোপুরি এখানে বর্ণিত করা রয়েছে, যে কোন সাইডের প্রত্যেকটা দ্বারের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে, এবং স্তম্ভগুলোকে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর নাম দেওয়া হয়েছে। এখানেও 7, 8, 9 এবং স্তম্ভগুলোকে 11, 12 নামে দিয়েছে। বৃদ্ধিটি 8 নম্বর স্তূপ এবং মানসী বুদ্ধা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্দো গ্রিক সংস্কৃতি মানে ইন্ডিয়া এবং গ্রিক সংস্কৃতির একটা নিদর্শন, যা ভারতবর্ষের বুকে আপনি অন্য কোথাও সচরাচর দেখতে পাবেন না। এই সাঁচি স্তূপই বর্ণিত করে আমাদের ভারত, চীন, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, গ্রিক, মানে বিভিন্ন সভ্যতার সঙ্গে এই স্তূপটি রাজা অশোক দ্বারা নির্মিত হয়েছিল। অশোক তিনি জানতেন যে তিনিই একমাত্র পারেন, মানে একটা রাজাই যদি চায়, সে মানে তার ভাবনাকে পুরো বিশ্বর কাছে ছড়াতে, এবং এইখান থেকেই তিনি তার পুরো সমগ্র বিশ্বে তিনি তার বার্তা প্রেরিত করেছিলেন। সমস্ত বিশ্বকে তিনি এই সাঁচি স্তূপের মাধ্যমে সমস্ত বিশ্বের ইতিহাস, সমস্ত বিশ্বের যে মেন স্তম্ভ কাঠামো, শিক্ষার কাঠামো, তিনি এখান থেকে শুরু করতে চেয়েছিলেন। এই যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন যে ভগবান বিষ্ণুর রূপ, ভগবান বিষ্ণুকে এখানে সুন্দরভাবে রাখা রয়েছে, ভগবান বিষ্ণুর মন্দির, এই মন্দিরটি। আর আপনারা যে পিছনে যে ছোট ছোট স্তূপগুলো দেখতে পাচ্ছেন, এই স্তূপগুলো হচ্ছে এইখানকার যারা কৃতি স্টুডেন্ট, মানে আমি আমার ভাষায় বলছি যে কৃতি স্টুডেন্ট, অ্যাকচুয়াল না, সেটা হচ্ছে কৃতি বৌদ্ধ যারা, তাদের মধ্যে যে প্রতি বছর যারা মানে সবচেয়ে বেশি বুদ্ধিমান বা বুদ্ধিমত্তা বা সবচেয়ে বেশি জ্ঞানী ছিল, তাদের একটি স্তূপ, মানে যে যত বুদ্ধিমত্তা পরিচয় দিত, তার একটু বড় স্তূপ হতো, যে তার থেকে একটু মিডিয়াম বুদ্ধিমত্তা, মানে তার স্তূপ এরকম একটা ছোট হতো। কিন্তু বুদ্ধিমত্তা বলতে গেলে তার লেভেলটা ছিল অপরিমেয়, মানে সেটা আপনাদের মানে কিভাবে বলবো। আর এই যে স্তম্ভগুলো দেখছেন, একটি মৌর্য সাম্রাজ্যের পরবর্তী যে সাম্রাজ্য, মানে অশোকের যে সাম্রাজ্যের পরবর্তী যে সাম্রাজ্যগুলো এসেছিল, মৌর্য সাম্রাজ্য, চন্দ্রগুপ্ত বংশ, এসব তাদের একটা স্তূপ এখানে বর্ণিত রয়েছে। মানে 125 খ্রিস্টপূর্বাব্দের
আগেকার সময় ক্রাউন্ড দ্য ক্যাপিটাল ইজ দ্য নাও মিউজিয়াম। বাকি অংশগুলো যে এই যে স্তূপের যে ভগ্ন অংশগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এর বাকি অংশগুলো হচ্ছে মিউজিয়ামে রাখা রয়েছে। মিউজিয়ামটি এখান থেকে অবশ্য কিছুটা দূরত্বে 100 মিটার 150 মিটার দূরত্বে মিউজিয়ামটি অবস্থিত রয়েছে। আপনাদের মিউজিয়ামটিও ঘুরে দেখাবো এবং এখানে বিভিন্ন মন্দির এবং ধরেন যে বৌদ্ধ বিহারগুলো সেগুলোও রয়েছে। টোটাল 40টার কাছাকাছি বৌদ্ধ বিহার রয়েছে এখানে। দর্শক, এই মন্দিরটি দেখতে পাচ্ছেন অবশ্য, এই মন্দিরটি হচ্ছে দেবী গঙ্গা ও দেবী যমুনাকে উৎসর্গ করে একটি বৌদ্ধ মন্দির। মন্দিরের স্কাল্পচার আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন দর্শক, যে কি সুন্দরভাবে এই মন্দিরটি নির্মাণ করা রয়েছে। মানে দেবী গঙ্গা ও যমুনাকে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুঙ্খানুপুঙ্খভাবে যে স্কাল্পচারগুলো সেইগুলো তৈরি করা হয়েছে। যে মা তার শিশুকে নিয়ে, এখানে হচ্ছে সেখানকার হচ্ছে ব্যাঘ্র, সেখানকার হচ্ছে উর্বশীরা, মানে সব কিছু সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে কি সুন্দর একটি জায়গা, মানে সুন্দরভাবে এখানে সমস্ত মন্দিরগুলো, জায়গাগুলো, অবশ্যই এটি একটি খুব ভেরিফাইড জায়গা, মানে খুব সুন্দর এবং প্রাকৃতিক ন্যাচারাল যুক্ত একটি জায়গা এই মন্দিরটি। দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর হাওড়ার একটি জায়গার মধ্যে দিয়ে আমি প্রবেশ করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধ, যিনি ধ্যানে বিলীন হয়ে রয়েছেন, তার মূর্তি। অবশ্য দর্শক, এই মন্দিরটি সম্বন্ধে, এই জায়গাটি সম্বন্ধে যতই শুনছি মানে ততই চমকে যাচ্ছি যে এই জায়গাটি কত ইতিহাস সাক্ষী বহন করে। আমি শুনতে পাচ্ছি যে এই জায়গাটি নাকি 500 বছরেরও বেশি সময় ধরে নাকি একইভাবে জঙ্গল হয়ে পড়েছিল, মানে কারোর নজরের মধ্যে ছিল না এই জায়গাটি। 500 বছরের বেশি সময় নাকি পুরো জঙ্গলের মধ্যে। এই যে বিহারগুলো দেখছেন, এই যে এগুলো হচ্ছে, এগুলোকে বিহার বলা হয়। মানে বৌদ্ধ বিহার হয়েছিল না, চতুর্থ সম্মেলন বৌদ্ধ বিহার, এই যে এইগুলো হচ্ছে বিহার, আর এ হচ্ছে তার মন্দির। তো এই বৌদ্ধ বিহারের সময় ভাবুন, সেই সময়কার জৌলুস, সেই সময়কার যে ইতিহাস সংস্কৃতি, মানে কতটা তাৎপর্য রেখেছে ভারতের সংস্কৃতিতে, মানে তা বলা বাহুল্য। যাই হোক দর্শক, আমি আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি ধীরে ধীরে। দেখছেন দর্শক সেই সময়কার নিদর্শন কি সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো পর্যবেক্ষণ করা রয়েছে, আপনারা দেখছেন। অবশ্যই এখানে এখন এই মুভমেন্টের জন্য ওয়েদারটা খুব সুন্দর। আপনারা এই জায়গাটার ভিউটা দেখতে পাচ্ছেন দর্শক। অবশ্য আমি নিজেই চমকে যাচ্ছি যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ভিউ, মানে অসম্ভবকর সুন্দর দর্শক, মানে দারুণ লাগছে আমার। আর এই যে ভগবান বুদ্ধ ধ্যান অবস্থায় রয়েছেন। নমস্কার দর্শক, আমি আজকের মতো ভিডিওটা আমার এইখানে ক্লোজ করলাম এবং মিউজিয়ামের কিছু অংশ আপনাদেরকে ভিডিওগ্রাফি করে দেখাবো। মিউজিয়ামের কিছু অংশ আপনাদেরকে ভিডিওগ্রাফি করে দেখাবো দর্শক। তো এই মুহূর্তের জন্য এইখানে এই ভিডিওটা আমি ক্লোজ করলাম দর্শক। এডিট করতে গেলে ভাই গাদা নেট খেয়ে নেবে।
এই জিনিস স্তম্ভটা দেখতে পাচ্ছেন দর্শক, এই স্তম্ভটা হচ্ছে, এইটি হচ্ছে অশোক স্তম্ভ দর্শক, এটি হচ্ছে অশোক স্তম্ভের ভগ্নাবশেষ। তো অশোক স্তম্ভের যে শিলালেখ তার কিছু অংশ এখানে লেখা রয়েছে, আর তার ভগ্নাবশেষের এই যে কিছু অংশ এইখানে পড়ে রয়েছে। এই যে চাতালটা দেখছেন, এই মন্দিরের মতো জায়গাটি দেখছেন, এই জায়গাটিতে তার ভগ্নাবশেষের কিছু অংশ রয়েছেন দর্শক। মানে অশোক স্তম্ভ আমাদের ভারতের যে মেন স্তম্ভ, যে পিলার টেন্থ অফ দ্য যে হাইলি পলিটেড যে মোনোলিথিক কলম অফ দ্য চুনার স্যান্ডস্টোন, এইটি হচ্ছে অশোক স্তম্ভের ভগ্নাবশেষের কিছুটা অংশ। তো অশোক স্তম্ভের যে মেন যে চূড়াটা, যেটাতে হচ্ছে সিংহ হাতি যার ইয়েটা রয়েছে, সেটি রয়েছে হচ্ছে কি যে মিউজিয়ামটা অবশ্যই এখান থেকে কিছুটা দূরত্বের নিচে, মানে এর নিচে নামলেই মিউজিয়ামটি পাওয়া যাবে। তো মিউজিয়ামে রয়েছে অশোক স্তম্ভের যে মেন চূড়াটি, তার অংশটি, ভগ্নাবশেষের মেন অংশটি হচ্ছে মিউজিয়ামে সুরক্ষিত অবস্থায় রাখা রয়েছে। আর এই যে ছোট ছোট স্তম্ভগুলো দেখছেন, এগুলো এক একটি, মানে এটি একটা গুরুগৃহ ছিল বৌদ্ধদের যে গুরুগৃহ, তার যে বৌদ্ধ মঙ্করা এখানে পুজো পাঠ করতেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এই গৃহগুলো, এই স্তূপগুলো তৈরি করা হয়েছিল সেই সময় সম্রাট অশোক দ্বারা। আপনারা যে দূরে দেখতে পাচ্ছেন ওই জায়গাটি, ওটি একটি হচ্ছে গুফা। অবশ্যই গুফাটা ওপেনই করা আছে, আমি অবশ্যই ওর মধ্যে ঢুকিনি। মানে যাওয়া যাবে, মানে পাবলিক কোনো বাধা নেই যে যাওয়ার জন্য, যে আপনি যেতে পারবেন না এমন কিছু তা না। ওই গুফা দিয়ে আপনি অবশ্য এই যে স্তূপের বিভিন্ন অংশ হয়তো যাওয়ার ওই গুফা দিয়ে রাস্তা ছিল এই স্তূপের বিভিন্ন অংশে আসার জন্য, কিন্তু এতটা রিস্ক এখন ধরেন নেব না, কারণ ওখান দিয়ে এখনও পর্যন্ত ভিজিট করেনি। আমি দেখলাম লেখা রয়েছে ওর মধ্যে যে মন্দিরটার, ওটা একটা মন্দির অবশ্য, ওখানে কোনো যে ভগবানের আমি মূর্তি কোনো দেখতে পারলাম না মন্দিরের ভিতরে, বা অবশ্য ওটা কোনো হাইড অ্যান্ড জেমস মন্দির হবে, যেখানে ওখানে কোনো বৌদ্ধ সন্ন্যাসী তিনি ওখানে তপস্যা করতেন বা কিছু এরকম কিছু একটা মন্দির হবে। কিন্তু ওটি একটি মন্দির, তার মধ্যে গুহা রয়েছে, ওই গুহা দিয়েই হয়তো আমাদের যে স্তূপগুলো রয়েছে তার যাত্রাপথ, এই রাস্তাটা হয়তো তাও হতে পারে এমন কিছু। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে স্তূপটি, এটি ডাইনে বায়ে যে শুধু একটি মাত্র স্তূপ নির্মাণ করা হয়েছে এখানে, মানে একটি মাত্র দ্বার। এই দ্বারটা যে সমান, কিন্তু 15 মিটারের দ্বার, একটাই দ্বার এখানে নির্মিত করা রয়েছে এই স্তূপটাতে। নমস্কার দর্শক, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ইউনেস্কো হেরিটেজ ইন্ডিয়া সাঁচি স্তূপ, ভারতের যে 47টা ইউনেস্কো হেরিটেজ সাইট আছে তার মধ্যে এটি একটি আমাদের ওয়ান অফ মোস্ট সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশ। এটি 277 খ্রিস্টপূর্বাব্দে বা 240 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, মানে অশোকের সাম্রাজ্যের সময়, সম্রাট অশোক যে প্রিয়দর্শিনী নামে খ্যাত তিনি, তার সময়কালে এই স্থাপত্যটি নির্মিত হয়েছিল। এটি হচ্ছে চতুর্থ বৌদ্ধ বিহার যে সংহতি হয়েছিল, সেই সংহতি বা বৌদ্ধ বিহার এই জায়গাতেই হয়েছিল। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের ফলে যে হতাহত, যে এত মানুষ মারা গিয়েছিল কলিঙ্গ যুদ্ধে, যে ক্ষতির পরিমাণ হয়েছিল, তারপরে তিনি বেশ ভাবাবেগ হয়ে পড়েন এবং এরপর তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন, এবং এই বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে তিনি বৌদ্ধ ধর্মের এই স্তূপটি নির্মাণ করেন, সাঁচি স্তূপ। বিদিশা নামক জেলাতে এই স্তূপটি নির্মিত হয়েছে। বিদিশা হচ্ছে সম্রাট অশোকের যিনি স্ত্রী, মানে সম্রাট অশোক যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তার নাম হচ্ছে বিদিশা। আর এই বিদিশা জেলাতেই এই স্তূপটি নির্মিত। খুব সুন্দর এটি স্তূপ, আপনাদেরকে সমস্তটা ঘুরে এবং ডেসক্রিপশান দিয়ে সমস্তটা দেখাবো। চলেন ধীরে ধীরে শুরু করি। এই নিচেতে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিক্ষাগৃহ। এইখানে যে সম্রাট অশোক তার ছেলে, মানে সে এখানে শিক্ষা লাভ করেছিলেন। চলেন আপনাদের সমস্ত অংশটি আমরা
আপনাদের ধীরে ধীরে মংসরা যারা পুজো পাঠ করতেন এখানে থাকতেন, মানে তারা তারা এক এক করে ধরেন তাদের যখন সময়কালে তারা এখানে থাকতেন, এইখানে যে সেবা যত্ন করতেন, তারা যখন মারা যেতেন, মানে তারা যখন তারা দেহত্যাগ করতেন, তাদের যে দেহাবশেষ এই যে জায়গাগুলোতে, এগুলো একটা একটু হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক, এই অংশটাতেই আমাদের যে সম্রাট অশোক ছিলেন 273 খ্রিস্টপূর্বাব্দে 270 খ্রিস্টাব্দ পর্যন্ত যে অশোকের সাম্রাজ্য চলেছিল, তো অশোকের ছেলে হচ্ছে এই জায়গাতেই মানে তিনি শিক্ষালাভ করেছিলেন, যে বৌদ্ধ মতে যে বৌদ্ধ শিক্ষা তিনি এখান থেকে প্রাপ্তি করেছিলেন। মানে তারও ছেলেকে ছেলের নাম তারও ছেলেকে এইখানে শিক্ষালাভ করিয়েছিলেন। আর এই হচ্ছে একটি জলাশয় সেই সময়কার, এই জলাশয় থেকেই কিন্তু সেই সময়কার যে খাদ্য পানীয় জল এখান থেকে কিন্তু সংগ্রহ করা হতো, এখানে প্রিজার্ভ করে রাখা হতো সেই সময় জল, আর এখান থেকে সেই জল নিয়ে কিন্তু এই জায়গাকার যে স্টুডেন্টরা, এখানে যে সন্ন্যাসীরা, বৌদ্ধ সন্ন্যাসীরা যারা থাকতেন, তাদের সমস্ত পিপাসার চাহিদা মেটানো হতো এই জায়গা থেকেই। তো দর্শক, আপনারা বলবেন যে আপনাদের মতামত পোষণ করবেন কমেন্টের মাধ্যমে যে কেমন লাগলো। অবশ্য লেখা রয়েছে এখানে যে মনেস্ট্রি 51 ইজ দ্য ওয়েল প্রিজার্ভ চান্দ্রাগুলার স্ট্রাকচার রিমার্কেবল ফর ইট ইজ দ্য স্টোন ওয়াল ভেন্ডারেড উইথ দ্য ব্রিক্স প্রবাবলি দ্য প্রোপস অফ দ্য সিলস অ্যান্ড দ্য ভেন্ডারস অ্যান্ড দ্য ভেন্ডা পিলার্স হ্যাজ বিন অফ দ্য উড টু দ্য ওয়েস্ট of the monastery list of the giant stone bowl। তো আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক যে এই জায়গাটা কীভাবে সেই সময় সম্পর্ক पर पटना माना है, संपर्क कर बैठना चढ़ना बैठना यहाँ पे माना है। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একটা আনপ্যারাডেলড একটা জায়গা, মানে এখানে কোনো মনুষ্য বসতি নেই, একটা পাহাড়ের উপর সম্পূর্ণ এই জায়গাটি হচ্ছে নির্মায়মান। আর তার প্রাকৃতিক পরিবেশের জন্য এবং এর যে আধ্যাত্মিক পরিবেশ, এক হচ্ছে ন্যাচারাল পরিবেশ আর আধ্যাত্মিক পরিবেশ, যে এই জায়গাটার যে আধ্যাত্মিকতা সেইটার উপরে ডিপেন্ড করে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্তি হয়েছিল সেই সময়ে, যে সেইটার উপরে ডিপেন্ড করে যে এর আধ্যাত্মিকতা এবং আনন্যাচারাল যে একটা ব্যাপার, এইরকম ব্যাপার কিন্তু আপনি বিভিন্ন জায়গায় আমাদের ভারতবর্ষ ছাড়া অন্যান্য জায়গায় কিন্তু আপনি পাবেন না। ফ্রান্সে, ইংল্যান্ডে যেসব স্থাপত্যগুলো রয়েছে সেগুলোতে আপনি সেখানকার যে শুধু স্থাপত্যি ইট কংক্রিটের জঙ্গলেরই আপনি পাবেন, কিন্তু যে সেখানকার যে আধ্যাত্মিক যে ব্যাপারটা সেটা কিন্তু আপনি সেখানে গেলে পাবেন না। এটা হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতির মেন হচ্ছে বিষয়বস্তু, যে আপনি আমাদের ভারতীয় সংস্কৃতি শুধু কংক্রিটের জঙ্গলের মতো একটা কিছু পাবেন না, সেখানে গেলে আপনার আধ্যাত্মিক চেতনা উদ্বুদ্ধ হবে, আপনি নিজে উদ্বুদ্ধ হবেন, আপনার সাইকোলজি উদ্বুদ্ধ হবে। এই জন্যই আমাদের ভারতীয়রা, প্রত্যেক ভারতীয় ঘরে ঘরে হচ্ছে জ্ঞানী মানুষ, প্রত্যেক ভারতীয়রা জ্ঞানের ভাণ্ডার নিয়ে তৈরি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকটা হচ্ছে চায়না সংস্কৃতির একটি অংশ হিসেবে এই গেটটি নির্মীয়মান। আর এই যে আরেকটি স্তূপ, এই স্তূপগুলো কিন্তু প্রত্যেকটা এক একটি সমাধি। এই যে স্তূপগুলো দেখছেন, এই যে ছোট ছোট স্তূপগুলো এক একজন জ্ঞানীগুণীর সমাধি। এইগুলো এইরকম বহু স্তূপ রয়েছে এখানে, যে বৌদ্ধ ধর্মের যারা জ্ঞানীগুণী লোক ছিলেন তাদের এইগুলো এক একটি স্তূপ, তাদের সমাধি। আর এইগুলোই ছোট ছোট স্তূপ রূপে এখানে বিস্তৃত হয়ে রয়েছে। আপনারা যে পিছনের অংশগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো এক একটি সব বৌদ্ধ বিহার। এইখানে আপনি বিশ্বাস করবেন না দর্শক, 40টি বৌদ্ধ বিহার আছে। মানে আপনাকে সমস্ত জায়গাটা ঘুরে দেখাতে গেলে বিশাল একটা সময় লাগবে। মানে 40টি বৌদ্ধ বিহার রয়েছে এরকম, যে এখানে বৌদ্ধ জ্ঞানীগুণীরা করতেন আমাদের ভারতীয় সংস্কৃতি, ভারতীয় যে ভাণ্ডার, সংস্কৃতির ভাণ্ডার তা উদ্বুদ্ধ করতেন। অবশ্যই দর্শক, গ্রিক
সংস্কৃতির এই অংশটি আপনারা দেখেন যে কি সুন্দর একটি অংশ গ্রিক সংস্কৃতির। তার ভিউ হচ্ছে অপরিসীমীয়, অপরিমেয় একটা ভিউ দর্শক। এটা বৌদ্ধ সংস্কৃতির মানে গ্রিক সংস্কৃতির একটি অংশ। দেখতে পাচ্ছেন এইটি বজ্রপাণি নামে খ্যাত। এটা হচ্ছে গুপ্ত পিরিয়ডের, গুপ্ত, মৌর্য, কনিষ্ক সাম্রাজ্যের যেসব অবশেষগুলো তার সমস্ত কিছু এখানে বর্ণিত করা রয়েছে। চীন সংস্কৃতি, আমাদের যে গ্রিক সংস্কৃতি, সমস্ত কিছু এখানে বর্ণিত করা যায়। এটি হচ্ছে গুপ্ত সংস্কৃতির, এটা হচ্ছে কি যে বজ্রপাণি নামে একটি পিলার। এই পিলারটির দেহ ভগ্নাবশেষ অবশ্য এখানে রয়েছে, বাকি অংশটি মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা হয়েছে। আর এটি হচ্ছে প্রথম দ্বার। প্রথম দ্বারে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্তটাই বরাট করে, মানে তার সংস্কৃতি লেখা রয়েছে বুদ্ধের। দ্বিতীয় দ্বারে কিন্তু আপনারা দেখতে পারলেন যে সমস্ত সংস্কৃতিটা কিন্তু সম্পূর্ণভাবে বর্ণিত করা নেই। এবং তৃতীয় দ্বার যেটা হচ্ছে যে পূর্ব পশ্চিম দ্বার, চায়না দ্বার। চতুর্থ দ্বারটি যেটা রয়েছে আপনার হচ্ছে ভগবান বুদ্ধের যে জীবনী, তার মহাবিনিষ্ক্রমণ, মহাপরিনির্বাণ, কীভাবে তিনি তিনি উপাসনার মাধ্যমে এই যে বোধি লাভ করলেন, সেইগুলো মানে সমস্ত কিছু সেখানে বর্ণিত করা রয়েছে, যা ভারতীয় সংস্কৃতিতে এক অনন্য অবদান সৃষ্টি করে এবং বৌদ্ধ ধর্মের এক মহৎ আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পাবেন যে কিভাবে তার বৌদ্ধ সংস্কৃতি, সেই সময়কার বিনোদন, সেই সময়কার বৌদ্ধ সংস্কৃতি, তাদের খাদ্য খাওয়া, তাদের চালচলনা, সমস্ত কিছু এগুলো বর্ণিত করা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে বোধি বৃক্ষ, গৌতম বুদ্ধ, তার অনুগামীরা গৌতম বুদ্ধের ধর্ম প্রচার, মানে আপনারা এই যে গৌতম বুদ্ধের ধর্ম প্রচার, বোধি বৃক্ষ, তিনি ধর্ম প্রচার করছেন, সব কিছু এভাবে এখানে বর্ণিত করা রয়েছে। গৌতম বুদ্ধের অর্ধমূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা গৌতম বুদ্ধের অর্ধমূর্তি এখানে রয়েছে। আর আপনারা যে মেন স্তূপের যে বিভিন্ন অংশ তা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যে মেন স্তূপের যে অংশ রয়েছে তা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন। আর যে কীভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সেই সময় এগুলো কিন্তু যে দেখতে পাচ্ছেন যে চুন, সুরকি, বেলে পাথর, সেগুলো দিয়ে মানে খুব সুন্দরভাবে এইগুলো নির্মাণগুলো করা রয়েছে। মানে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় যে এই নির্মাণগুলো, যে সেই সময় কোন এমন টেকনোলজির মাধ্যমে এই নির্মাণ কাজগুলো সম্পন্ন হয়েছিল, তা আজও আমাদের আধুনিক বিশ্বকে আজও আলোচনার মুখে ফেলে, যে কিভাবে সেই সময়কার সময় এত সুন্দর টেকনোলজি, এখন বর্তমানে যে টেকনোলজি রয়েছে সেই সব টেকনোলজি কিন্তু এই সমস্ত জিনিস নির্মাণ করে উঠতে পারবে না, বা পারলেও একটা বহু সময় সাপেক্ষর ব্যাপার হয়ে উঠবে। যে সেই সময়ের যে মানে আমাদের এই সময় বর্তমান যুগের তুলনাতেও সেই সময় আরও আধুনিক টেকনোলজি আমাদের ভারতে ছিল। এজন্য আমাদের ভারতীয় সংস্কৃতি সারা বিশ্বের দরবারে আজও খ্যাতি লাভ করে। যে ভারতীয় সংস্কৃতিতে কী ছিল, ভারতীয় প্রত্নতাত্ত্বিক যারা নির্মীয়মান ছিলেন, যারা ইঞ্জিনিয়ার ছিলেন সেই সময় বলতে গেলে, যে তাদের মধ্যে কী এমন টেকনোলজি ছিল যে তারা এমন সুন্দর স্কাল্পচার, ভাস্কর্য আমাদের ভারতের ইতিহাসকে দিয়ে গেছেন। এই হচ্ছে সাঁচি স্তূপের মেন স্তূপ, এটা প্রথম দ্বার, পিছন দিকে প্রথম দ্বার আমি ছেড়ে এলাম। প্রথম দ্বারে 4টি স্তম্ভ দেখছেন পরপর, 2টি লম্বদণ্ড স্তম্ভ এবং 4টি হচ্ছে আড়াআড়িভাবে স্তম্ভ, এবং এইভাবে সামনে পিছনে মোট 4টি স্তম্ভ রয়েছে, যার মধ্যে এই স্তম্ভগুলো মানে বলে যে ইতিহাস কিভাবে তৈরি হয়েছিল, বা ইতিহাস কিভাবে
কীভাবে আজকের যে বর্তমান প্রজন্মকে তা সাক্ষী রাখে বর্তমান প্রজন্মের সঙ্গে তা বলে। এ হচ্ছে আরও 3টে স্তম্ভ, মেন দুটো দ্বার। এটা হচ্ছে সেকেন্ড দ্বার, মানে পূর্ব পাশের দ্বার। গৌতম বুদ্ধের মূর্তি এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আপনাদের পিছন দিকের মানে পূর্ব প্রান্তের দ্বার, সামনের দ্বার। আর পূর্ব প্রান্তের দ্বার যেটা, সেটা হচ্ছে পূর্ব প্রান্তের দ্বার এই দিকটা রয়েছে। এই দ্বারগুলো যে আপনারা দেখছেন, এই দ্বারগুলো এক একটা ইতিহাস সাক্ষী বহন করে, কারণ এই দ্বারগুলোতে সমস্ত কিছু ছবির আকারে প্রকাশ করা আছে, মানে ছবি করে প্রকাশ করা আছে যে দ্বারগুলো কি বলতে চাইছে। ছবিতে লেখা আছে, যে ছবিগুলো করা রয়েছে সেইগুলোই হচ্ছে একটি লেখনী। ইতিহাসে বৌদ্ধ ধর্মের সমস্ত কিছু এই ছবিগুলোই ব্যাখ্যা করে। এটা হচ্ছে অপর প্রান্তের একটি দ্বার। অপর প্রান্তের এটি হচ্ছে 3টে স্তম্ভ আর 2টি হচ্ছে দণ্ড। এই 3টি স্তম্ভতে বৌদ্ধ ধর্মের সমস্ত কিছু কীভাবে মহাপরিনির্মাণ, বৌদ্ধ ধর্মের মহাবিনিষ্ক্রমণ, কীভাবে এই চতুর্থ বৌদ্ধ সংগ্রাম সম্মিলিত এগুলো হয়েছে তা সমস্ত কিছু বর্ণিত করা আছে এক এক করে। কিভাবে এই যে অশোকের কলিঙ্গ জয়, কলিঙ্গ যুদ্ধ, অশোকের সম্রাট অশোক যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তা, এবং যে বৌদ্ধ ধর্মের যে এই যে ধর্মস্থানটি চতুর্থ বৌদ্ধ সংগতি এখানে হয়েছিল তার বিবরণ।